আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। যাই হোক, এটা হচ্ছে আমাদের অনুশীলনী সলভ ক্লাস। আমাদের হচ্ছে আজকের ক্লাসটা হবে ল্যাবরেটরি এর নিরাপদ ব্যবহার এই অধ্যায়টার উপরে, মানে হচ্ছে রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়। ওকে, আমরা চেষ্টা করব সম্পূর্ণ হচ্ছে বেসিকটা দিয়ে হচ্ছে আমরা ক্লাসটা নেওয়ার। আমরা হচ্ছে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা 1 নম্বর প্রশ্নে একটু চলে যাই। দেখো, 1 নম্বর প্রশ্নতে বলা আছে যে ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা, কি বলছে ভাই আপনারা, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে কোন প্রাথমিক ব্যবস্থাটা নিলে ভুল হবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এখানে বলছে নিজের নিরাপত্তা, দ্বিতীয় কথা হচ্ছে কি কোন নিরাপত্তাটি ব্যবহার যদি আমরা নেই তাহলে হচ্ছে ভুল হবে নিজের নিরাপত্তার জন্য। দেখো, প্রথমে আছে অ্যাপ্রন পরা। একটু খেয়াল করো, অ্যাপ্রন পরা। দেখো, আমাদের ল্যাবরেটরিতে অ্যাপ্রন পরার প্রয়োজন হয়, কারণ আমাদের যদি হচ্ছে কোনো ক্ষতিকারক অ্যাসিড বা কিছু হচ্ছে যদি আমাদের সংস্পর্শে চলে আসে আমার বডিতে, সেজন্য হচ্ছে আমরা অ্যাপ্রন পরবো। তাহলে এটা কিন্তু উত্তর হচ্ছে না, এটা আমরা মোটামুটি বুঝলাম। নাম্বার 2, দেখো নিরাপদ চশমা পকেটে রাখা। দেখো, আমাদের হচ্ছে সেফটি গগলস বা নিরাপদ চশমা থাকে, যে নিরাপদ চশমা বা সেফটি গগলসটা হচ্ছে আমরা চোখে ব্যবহার করলে হচ্ছে আমাদের চোখ ভালো থাকবে। কোনো গ্যাস, উদ্দায়ী যে গ্যাস আছে ওই গ্যাস যদি থাকে সেটা আমাদের চোখে পড়বে না। তো সেজন্য হচ্ছে আমাদের চশমাটা ব্যবহার করব। এখন যদি আমরা চশমাটা পকেটে রাখি তাহলে কি হবে? তাহলে অবশ্যই হবে না। সেজন্য আমাদের এখানে ভাইয়া উত্তর কিন্তু আমরা এটা পেয়ে গেছি যে আমাদের এই খ নাম্বার এটা হবে কি উত্তর, যে নিরাপদ চশমাটাকে পকেটে রাখা। অবশ্যই নিরাপদ চশমাটাকে আমরা কি করতে হবে? চোখে ব্যবহার করতে হবে। নাম্বার 2 হচ্ছে হ্যান্ড গ্লাভস। কি বলছে? হ্যান্ড গ্লাভস। দেখো, গ নাম্বারে বলছে হ্যান্ডস গ্লাভস। হ্যান্ড গ্লাভস পরা। হ্যান্ড গ্লাভস তো অবশ্যই পরতে হবে। হ্যান্ড গ্লাভস কেন আমরা পকেটে রাখবো? এবং হচ্ছে পায়ে জুতা পরা। অবশ্যই পায়ে জুতা পরতে হবে, কারণ হচ্ছে ল্যাবরেটরিতে অনেক তোমার হচ্ছে ক্ষতিকারক পদার্থ হচ্ছে আমাদের পায়ে লাগতে পারে, এই জন্য আমরা জুতা পরতে হবে। তাহলে এটাও হচ্ছে না। উত্তরটা হচ্ছে কি তাহলে খ, যে নিরাপদ চশমাকে পকেটে রাখা। আমাদের কি করতে হবে? নিরাপদ চশমাটাকে আমরা কি করতে হবে? আমরা নিরাপদ চশমাকে আমাদের চোখে পরতে হবে। এখন তোমরা যদি হচ্ছে এখান থেকে আরও একটু কিছু জানতে চাও, হ্যাঁ, যেমন তোমার এই যে এইখানে তোমার কি বলা হয় এটাকে, নিরাপদ চশমা। এই নিরাপদ চশমাটা আমরা কেন পরবো? তোমার হচ্ছে ক্ষতিকর ও যেই সকল পদার্থগুলো সহজে উদ্দায়ী। কি বলছি? নিরাপদ চশমা কেন পরবো? ক্ষতিকর, ক্ষতিকর ও সহজে সহজে উদ্দায়ী এমন পদার্থ থেকে বাঁচতে। ওকে ওকে, এরপরে তোমার হচ্ছে যে আমাদের হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভসের ভিতরে যদি আমরা একটু কথাবার্তা বলি, হ্যান্ড গ্লাভসটা কেন পরবো? দেখো ভাইয়া, হ্যান্ড গ্লাভসটা হচ্ছে আমাদের হচ্ছে যেই ক্ষতিকর হচ্ছে বিভিন্ন বোতল, বিভিন্ন পদার্থের কি হচ্ছে না, বোতল আছে না, ক্ষতিকর বোতল, ক্ষতিকর ক্ষতিকর বোতল, বোতল কি করবো আমরা? হ্যান্ড গ্লাভস দিয়ে ধরবো। বোতল, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড গ্লাভস দিয়ে কি করবো? হ্যান্ড গ্লাভস, হ্যান্ড গ্লাভস দিয়ে দিয়ে ধরবো। ওকে, ধরতে। আচ্ছা, এরপরে তুমি যদি হচ্ছে চিন্তা করো যে হচ্ছে আমরা হ্যান্ড গ্লাভস সম্পর্কে আরও একটু কিছু মনে রাখবো, তাহলে তুমি মনে রাখতে পারো যে নাইট্রাল যে গ্লাভস আছে, নাইট্রাইল গ্লাভস, এটা হচ্ছে ব্যবহার করা উচিত। মনে রাখবে কি এখানে নাইট্রাইল গ্লাভস, নাইট্রাইল গ্লাভস ব্যবহার করা উচিত। মনে রাখবা কি নাইট্রাইল গ্লাভস কি করব? ব্যবহার করব। তাহলে গ্লাভসের মধ্যে ভালো হচ্ছে কি নাইট্রাইল গ্লাভস। এই নাইট্রাইল গ্লাভসটা হচ্ছে আমরা কি করব? ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা হচ্ছে আমরা কিন্তু উত্তর অলরেডি আগেই পেয়ে গেছিলাম। দেখো, 2 নম্বর প্রশ্ন বলছি কি ভাইয়া, পড়া কেমিস্ট্রি ল্যাব এ শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য কোনটি ব্যবহার করা উচিত? শ্বাস প্রশ্বাস। দেখো, আমাদের শ্বাস প্রশ্বাস আমরা নেই কি দিয়ে? নাক দিয়ে। তাহলে নাকে যেহেতু আমরা শ্বাস প্রশ্বাস নেই, তখন আমরা কি ব্যবহার করব? মাস্ক ব্যবহার করব। খুব ইজি একটা কোশ্চেন। ওকে, গ্লাভস কেন ব্যবহার করব? দেখো, গ্লাভস তো হচ্ছে আমাদের নাকের জন্য না, গ্লাভস হচ্ছে আমাদের হাতের সুরক্ষার জন্য। এবং হচ্ছে অ্যাপ্রন হচ্ছে আমাদের বডির সুরক্ষার জন্য, চশমা হচ্ছে আমাদের চোখের সুরক্ষার জন্য। তাহলে আমরা
অ্যান্সার পেলাম কি ভাইয়া পুরো? আনসার পেলাম হচ্ছে আমাদের মাস্ক হচ্ছে আমাদের কি করবে, শ্বাস প্রশ্বাসের সেফটি দেবে। ওকে, আচ্ছা 3 নম্বর প্রশ্ন বলছি কেমিস্ট্রি ল্যাবে কখন নিরাপদ চশমা ব্যবহার করবে। একটু আগে তোমাদেরকে বলছিলাম যে আমি তোমাদেরকে হচ্ছে কিছু লেখা লিখে দিব, এই জন্য হচ্ছে আমাদের প্রথম 30টার মতো প্রশ্ন সলভ করতে একটু সময় লাগবে, ঠিক আছে? এটাতে তোমরা বিরক্ত হবে না, পরের প্রশ্নগুলো তোমরা হচ্ছে খুবই ইজিলিতে সলভ করবা। এখানে আমি তোমাদেরকে একটু আগে লিখে দিয়েছিলাম যে আমরা কি করব, কেমিস্ট্রি ল্যাবে হচ্ছে আমরা কি করব, নিরাপদ চশমা ব্যবহার করব। ওকে, এখন এটা কেন ব্যবহার করব একটু দেখো তো। আচ্ছা, আমরা বলছিলাম যে একটু আগে যে সহজে উদ্ধায়ী কোনো একটা পদার্থ দিয়ে কী হয়, ক্ষতিকর এবং সহজে উদ্ধায়ী হয়, তখন হচ্ছে আমরা সেই পদার্থটা থেকে, যে পদার্থটা উড়তে পারে, হ্যাঁ সহজে উদ্ধায়ী বা উড়তে পারে, সেই পদার্থটা থেকে আমাদের বাঁচার জন্য কি করতে হবে, আমাদের নিরাপদ চশমা পরতে হবে, যাতে পদার্থটা উড়ে আমাদের চোখে না লেগে যায়। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কি গ, যে রাসায়নিক পদার্থ উদ্ধায়ী হলে। দেখো ভাইয়া, এরপরে ক নম্বর প্রশ্নটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, বলছে দ্রবণ প্রস্তুতিতে। দেখো দ্রবণ প্রস্তুতিতে নিরাপদ চশমা লাগবে, বিষয়টা কিন্তু এমন বাধ্যতামূলক না। যে সকল পদার্থগুলো সহজে উদ্বায়ী হয় না বা উড়ে না, সেই সকল পদার্থের দ্রবণ প্রস্তুত করতে হলে তোমাকে রাসায়নিক তোমার হচ্ছে কি নিরাপদ চশমা ব্যবহার না করলেও চলতে পারে। ওকে, রাসায়নিক বস্তুর ওজন নিতে, দেখো রাসায়নিক বস্তুর ওজন করার জন্য কখনো আমরা চশমা পরবো না, আমরা চশমা দিয়ে আমাদের চোখে নিরাপত্তা দেবো, সেখানে ওজনের কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এরপর যে যন্ত্রপাতি পরিষ্কার করার কাজে, যন্ত্রপাতি পরিষ্কার করার কাজে আমরা হচ্ছে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করি। কি ভাইয়া? ক্রোমিক অ্যাসিড, যেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে পানির গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। তাহলে আমরা দেখো সেটা যে কী ব্যবহার করব, সেখানে আমরা ক্রোমিক অ্যাসিড ব্যবহার করি। ক্রোমিক অ্যাসিড, আমরা এই ক্রোমিক অ্যাসিড নিয়ে সামনে একটু বিস্তারিত কথাবার্তা বলবো, সমস্যা নেই। তাহলে আমাদের এটা মোটামুটি শেষ। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন বলছে পলভঙ্গি ব্যালেন্সের জন্য নিচের কোনটি প্রযোজ্য নয়। কি বলছে ভাইয়া পুরা? পলভঙ্গি ব্যালেন্সের জন্য একটু খেয়াল করো। পলভঙ্গি ব্যালেন্স নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, দেখো যে পলভঙ্গি ব্যালেন্স এটা হচ্ছে তোমার একটা বলতে পারো যে কাছের একটা তোমার হচ্ছে, যাই হোক এটা একটা পরিমাপ করার একটা যন্ত্র। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এটা দিয়ে কী পরিমাপ করব এবং কেন পরিমাপ করব। দেখো এটা একটা কাচের বক্স হইতে পারে, নাম্বার 1, এটাতে হচ্ছে কয়েকটা প্রকার থাকতে পারে। যেমন কি কি প্রকার থাকতে পারে, এটাতে হচ্ছে খেয়াল করো কি বলছি, পলভঙ্গি ব্যালেন্স, পলভঙ্গি ব্যালেন্স। এখন একটু খেয়াল করো পলভঙ্গি ব্যালেন্সের কি ভাইয়া প্রকারভেদ। দেখো পলভঙ্গি ব্যালেন্সের প্রকারভেদ হচ্ছে তোমার কি কি থাকবে এটার ভিতরে আর কি, তোমার ইচ্ছা একটা বেদি থাকবে, কি থাকবে, বেদি। নাম্বার 2, এটাতে হচ্ছে তোমার স্তম্ভ বা কলাম থাকবে, ধরো কলাম থাকবে, একটু মনে রাখবা এই পলভঙ্গি ব্যালেন্স সম্পর্কে। 3 নম্বর হচ্ছে ধরো তুলাদণ্ড থাকবে, আশা করি এগুলো তোমরা পড়েছো, এখন জাস্ট হচ্ছে আমি তোমাকে একটু মনে করিয়ে দিচ্ছি। ওকে, আর 4 নম্বর হচ্ছে ধরো আরোহী বা রাইডার থাকবে, কি থাকবে, রাইডার। ওকে, রাইডার থাকবে। এখন এই বিষয়টা আশা করি তোমরা বুঝছো, তাই না? সামনে আরও একটা জিনিস লাগবে, এটা তোমরা নোট করে রাখো পলভঙ্গি ব্যালেন্স সম্পর্কে, যে পলভঙ্গি ব্যালেন্স দিয়ে পরিমাপ। কি বলছি এইটুকু লিখে রাখো যে পলভঙ্গি ব্যালেন্সের প্রকারভেদ বা পলভঙ্গি ব্যালেন্সে কি কি থাকে। আর এখন হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স দিয়ে পরিমাপ, কি বলবো, পলভঙ্গি ব্যালেন্স দিয়ে পরিমাপ। পরিমাপটা তোমরা কিভাবে করবে আমি তোমাদেরকে একটু দেখাই ভাই, আপনারা একটু খেয়াল করো। পলভঙ্গি ব্যালেন্স দিয়ে যদি তুমি পরিমাপ করতে চাও, তাহলে তুমি প্রথমে মাথায় রাখবা তোমার হচ্ছে রাইডার ধ্রুবক লাগতে পারে। কি তুমি হচ্ছে রাইডার ধ্রুবক বের করতে পারো, রাইডার। নাম্বার 1, তুমি হচ্ছে রাইডার ধ্রুবক কি করতে পারো, রাইডার ধ্রুবক বের করা। আচ্ছা, এখন রাইডার ধ্রুবকটা আমরা কিভাবে বের করবো ভাইয়া পুরা? রাইডার ধ্রুবক বের করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার কত মিলিগ্রাম হচ্ছে তুমি হচ্ছে রাইডার ব্যবহার করতেছো। তুমি যদি হচ্ছে 5 মিলিগ্রাম ব্যবহার করো, সেক্ষেত্রে হবে 5 × 2, ভাগ হবে কি ভাইয়া পুরা, ভাগ হবে 100%। ওকে, এবং 5 মিলিগ্রামের জন্য এর মানটা আসবে কত জানো, এর মানটা আসবে 0.001 গ্রাম। এটা হচ্ছে গ্রাম এককে আসবে, ঠিক আছে?
আর তুমি যদি হচ্ছে 10 মিলিগ্রাম ব্যবহার করো, কি বলছি ভাইয়া পুরা 10 মিলিগ্রাম ব্যবহার করলে তোমার এই মানটা আসবে 10 ইন্টু 2 ডিভাইডেড বাই 100, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু 0.0002 গ্রাম। এগুলো একটু নোট করবা, ঠিক আছে, এগুলো তোমাদের লাগবে সামনে। এখন এইটুকু পর্যন্ত আমি জানলাম এটা হচ্ছে রাইডার ধ্রুবক। ওকে, 5 মিলিগ্রামের জন্য এবং হচ্ছে 10 মিলিগ্রামের জন্য হচ্ছে রাইডার ধ্রুবকটা আমরা এইভাবে বের করব। এইটুকু পর্যন্তই তোমরা জানো, আমি তোমাদেরকে বাকিটা সামনে দেখাবো, একটু খেয়াল করো। এখন আমাকে বলছে পলভঙ্গি ব্যালেন্সের জন্য কোনটা প্রযোজ্য নয়। দেখো, পলভঙ্গি ব্যালেন্সের জন্য হচ্ছে আমাদের টেয়ার লাগবে না, আমাদের রাইডার লাগবে, পয়েন্টার লাগবে, অ্যাজিটেড প্লেট, এগুলো সবই লাগবে, শুধু কি লাগবে না, টেয়ার লাগবে না। ক্লিয়ার? এটা মুখস্থ পড়াশোনা। একটু আগে দেখাছিলাম যে পলভঙ্গি ব্যালেন্সের প্রকারভেদ, সেখান থেকে তোমরা এটা পাওয়া। পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবকের মান কত? একটু আগে যেটা বলছিলাম যে 10 মিলিগ্রাম যদি রাইডার ব্যবহার করি আমরা, তাহলে রাইডার ধ্রুবকের মানটা কত হবে। আমি তোমাদেরকে দেখাইছিলাম যে 5 মিলিগ্রামের জন্য, কি বলছিলাম, যে 5 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবকটা কীরকম আসছিল, 5 মিলিগ্রামের জন্য আসছিল 5 ইন্টু 2 ডিভাইড বাই 100 ইজ ইকুয়ালস টু 0.3001 গ্রাম। আর 10 মিলিগ্রামের জন্য এর মানটা আসবে সেমভাবে হচ্ছে তোমরা কী করবা, বের করবা 0.3002 গ্রাম। তাহলে এইখানে আমাদের কোনটা উত্তর হয়ে যাচ্ছে, দেখো এইখানে ক নাম্বার যেটা, এটা হচ্ছে 0.3001, এটা হচ্ছে 5 মিলিগ্রামের জন্য, তাহলে এটা কিন্তু হচ্ছে না। এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে আমাদের 5 মিলিগ্রামের জন্য, তাহলে এটা হচ্ছে না। আর এটা তো হওয়ার প্রশ্নই আসে না, এটা হচ্ছে শূন্য হচ্ছে মাত্র, এখানে দুইটা আসছে। আমরা হচ্ছে একটু আগে বের করে দেখছিলাম যে এটা হচ্ছে 0.3002 মিলিগ্রাম। তাহলে আমরা উত্তরটা কিন্তু অলরেডি পেয়ে গেছি গ নাম্বারে। ওকে, আশা করি ক্লিয়ার। এরপর তোমরা হচ্ছে 6 নাম্বার চলে আসো। 6 নাম্বার বলছে পলভঙ্গি ব্যালেন্সে 5 মিলিগ্রাম, এখানে আবার বলছে 5 মিলিগ্রাম, তাহলে 5 মিলিগ্রাম রাইডার যদি আমরা ব্যবহার করি, তাহলে ব্যালেন্সটির সূক্ষ্মতম পরিমাপের ক্ষমতা কত? সূক্ষ্মতম পরিমাপের ক্ষমতা বা রাইডার ধ্রুবক যেটাই বলুক না কেন, তোমরা হচ্ছে সেম প্রসেসে ম্যাথটা করবা। আমি তোমাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছিলাম, কি দেখিয়েছিলাম, যে 5 মিলিগ্রামের জন্য আমাদের জিনিসটা কীরকম আসে ভাইয়া পুরা, 5 মিলিগ্রামের জন্য আমাদের মানটা কীরকম আসে, দেখো 5 মিলিগ্রামের জন্য আমাদের মানটা কিন্তু এরকম আসছিল যে 0.3001 গ্রাম, ঠিক আছে না? এটা হচ্ছে 5 মিলিগ্রামের জন্য আসছিল। আচ্ছা, তাহলে আমাদের উত্তরটা এখানে কি আসে, এখানে আসে হচ্ছে 0.3001 গ্রাম। এটা হচ্ছে উত্তর আছে গতে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপর তোমরা 7 নম্বরে চলে আসো। পলভঙ্গি ব্যালেন্সের সূক্ষ্মতম পরিমাপ ক্ষমতা কত? পলভঙ্গি ব্যালেন্সের সর্বনিম্ন কতটুকু পর্যন্ত মাপা যায় বা সূক্ষ্মতম কতটুকু পর্যন্ত মাপা যায়, সেটা হচ্ছে আমাদের 5 মিলিগ্রামের জন্য যতটুকু ব্যবহার করলে যেইটা পর্যন্ত মাপা যায়, ওইটুকুই হচ্ছে সর্বনিম্ন বা সূক্ষ্মতম মাপা যাবে, সেটা হচ্ছে 0.3001 গ্রাম। আচ্ছা, 5 মিলিগ্রামের জন্য হচ্ছে কি 0.3001 গ্রাম, নট মিলিগ্রাম। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে গহ। আচ্ছা, এরপর তোমরা হচ্ছে 8 নম্বরে চলে আসো, যে পলভঙ্গি ব্যালেন্সের ওজন করতে 2 গ্রাম, 5 গ্রাম এবং হচ্ছে ওজন করতে 5 গ্রাম, 2 গ্রাম এবং হচ্ছে 550 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম ওজন ডান পাল্লায় চাপানো হলো। কোথায় চাপাইছে? ডান পাল্লায়। 100 দাগ বিশিষ্ট, দাগ কয়টা? 100টা। বিমের কত নাম্বার দাগে? 20 নাম্বার দাগে। কত মিলিগ্রাম? 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে পয়েন্টারটি শূন্য দাগ থাকে। ঠিক আছে, কোথায় কখন শূন্য দাগে থাকে? তোমার হচ্ছে 20 নাম্বার দাগে 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে সেটা শূন্য দাগে থাকে। বাম পাল্লায় সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন বোতলের ওজন কত? এখন আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে ওজন। এখন কিসের ওজন? বাম পাল্লায় যে হচ্ছে আমাদের একটা সোডিয়াম কার্বনেটের বোতল রাখা আছে, ওই বোতলটার ওজন বের করতে হবে। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রথমেই হচ্ছে রাইডার ধ্রুবকের মানটা বের করতে হবে। কি করতে হবে তোমাকে? তোমাকে হচ্ছে রাইডার ধ্রুবকের মান বের করতে হবে। আমরা জানি 10 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবকের মান হচ্ছে 0. কত? 0. হচ্ছে 0.3002 কত? 2 0.3002 গ্রাম হচ্ছে আমাদের 10 মিলিগ্রামের জন্য হচ্ছে আমাদের রাইডার। আচ্ছা, আমরা প্রথমে আমরা রাইডার অলরেডি আমরা পেয়ে গেছি, রাইডার ধ্রুবকের মান কি আমরা অলরেডি পেয়ে গেছি। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা কি ভাইয়া বলা, তোমাকে এখন কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি কি কি ওজন নিচ্ছ, ওই ওজনগুলোকে তোমাকে সবগুলো একসাথে যোগ করতে হবে। তাহলে তুমি একটু খেয়াল করো, তুমি প্রথমে নিচ্ছ 5 গ্রাম, ক্লিয়ার, তারপর নিচ্ছ কত গ্রাম? 2 গ্রাম, ক্লিয়ার। আচ্ছা, তারপর নিচ্ছ 500 মিলিগ্রাম, যেটা আমরা লিখতে পারি হচ্ছে 0.5 গ্রাম। 500 মিলিগ্রাম মানে কত? 0.5 গ্রাম। 500 মিলিগ্রাম মানে হচ্ছে 500 মিলিগ্রাম মানে হচ্ছে কত ভাইয়া পুরা? 0.5 গ্রাম। প্লাস হচ্ছে তোমার
50 মিলিগ্রাম, এই 50 মিলিগ্রামকে তোমরা কতটুকু লিখতে পারো? 0.005 নাকি 50 ভাগ 1000 না? ওকে, তোমরা এটাকে এভাবে লিখতে পারো। আচ্ছা, এরপরে তোমরা যে কাজটা করবা, এটার টোটাল ওজনটা তোমরা একটু বের করবা। ঠিক আছে, দেখো 5 2 কত? 7, ক্লিয়ার? 7 প্লাস হচ্ছে তোমার এখানে 0.5 আর হচ্ছে 0.5, এখানে তোমার মানটা আসবে কত? এখানে মানটা আসবে হচ্ছে তোমার একটু খেয়াল করো, আচ্ছা এখানে আসবে 0.055, সম্ভবত এরকম একটা মান আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি মানটা পাইলাম। সরি, এখানে 5টা এইখানে আসবে, কারণ এটাতে একটা 0.5ই আছে, 0.5। আচ্ছা এইখানে 0 আসতে পারে। আচ্ছা যাই হোক, একটা 7.5, হ্যাঁ, এরপর একটা সামথিং মান আসবে। আচ্ছা, এরপরে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি এখানে কি করবা? তুমি হচ্ছে এখানে টোটাল যে দাগ সংখ্যা, কত নম্বর দাগে বসছে ভাইয়া পুরা, কত নম্বর দাগে বসছে? 20 নম্বর দাগে। তাহলে দাগ ইনটু হবে কি আমাদের রাইডার ধ্রুবক, তাহলে কি দাগ ইনটু কত নম্বর দাগে, সেই দাগ ইনটু কি রাইডার ধ্রুবক, রাইডার ধ্রুবক। ওকে, রাইডার ধ্রুবক। তাহলে দেখো এখানে রাইডার ধ্রুবক আমরা মোটামুটি পাইছি। দেখো এখানে তুমি পাইছো কি 20, কিন্তু রাইডার ধ্রুবকের মানটা পাইছো 10 মিলিগ্রামের জন্য এইটা 0.0002। ওকে, তাহলে তুমি কত? 2 দুগুণে 4, কত? 4 দশমিক আছে কত ঘর পরে? 1 2 3, সবচেয়ে 3 ঘর পরে, তাহলে কত লিখব? 0.4। আচ্ছা, এখন তুমি এইটাকে কি করবা? এই সম্পূর্ণটার সাথে অ্যাডজাস্ট করবা। আচ্ছা, তুমি যদি একটু অ্যাডজাস্ট করো, আমি তোমাকে একটু দেখাই যে 7.5, হ্যাঁ, তারপর হচ্ছে 0.5। আচ্ছা, এটার সাথে হচ্ছে 0.1234, এটা যদি আমরা অ্যাডজাস্ট করি 7 দশমিক কত ভাই আমরা, এখন আমাদের কত ঘর পর দশমিক করবে? 3 ঘর পর দশমিক করবে, তাই তো? আচ্ছা, এইখানে 5টা এই দিকে হবে, আমার মনে হয় আমি একটু এতে ভুল করছি। যাই হোক, এখানে একটা মান আসবে 7.554। আমার মেইন টার্গেটটা হচ্ছে তোমাকে আমি এইটার সূত্রটা কি সেটা দিয়ে আমি একটু দেখানো, এইটুকুই। তাহলে আমরা প্রথম হচ্ছে কী করবো? প্রথম হচ্ছে সবগুলা যে মানগুলো হয়েছে, ওজনটা দেওয়া হয়েছে, সবগুলো ওজনকে আমরা যোগ করব। ওজনগুলো যোগ করার পর আমরা যে রাইডার যত নম্বর দাগে হচ্ছে আমাদের কি দাগে হচ্ছে তোমার রাইডারটা, এই যে রাইডার ধ্রুবকটা রাখা হয়েছে, সেই তত নম্বর দাগ ইনটু হচ্ছে তোমার রাইডার ধ্রুবক, এই দুইটার মানকে আমরা গুণ করব। গুণ করে যে ফলটা পাবো, সেই ফলটা হচ্ছে আমরা মোট ওজনের সাথে যোগ করে দিব। সেই ওজনটাই হচ্ছে তোমার যে বাম পাল্লায় যে হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট রাখা হয়েছে সেই বোতলের ওজন। তাহলে আমাদের এই উত্তরটা পাইছি কত? খ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা আসো, তোমরা হচ্ছে এবার একটু খেয়াল করো, তোমরা হচ্ছে আমাদের 8 নাম্বার পর্যন্ত শেষ, এরপরে হচ্ছে আমাদের 9 নাম্বারটাতে আমরা চলে যাব। 9 নাম্বারে কি বলছে? 9 নাম্বারে বলছে পলভঙ্গি ব্যালেন্সের 0 থেকে ডানে 100 দাগ পর্যন্ত পাল্লায়, হ্যাঁ, ওজন নেওয়া হয়েছে এতটুকু, এবং হচ্ছে তোমার কি করছে? 20 মিলিগ্রাম রাইডার ব্যবহার করছে, 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করছে, এবং হচ্ছে 20 নাম্বার দাগে স্থাপন করা হয়েছিল বস্তুটি ওজন কত। সেম আগের যেই জিনিসটা করছিল ঠিক সেমভাবে হচ্ছে ঘটনাটা করছে। তো আমি তোমাদেরকে যদি আরও একবার এটা দিয়ে একটু করে দেখাই দিই, আশা করি হচ্ছে তোমাদের মানে আর কোনো কনফিউশন থাকবে না, সেক্ষেত্রে আমরা একটু দেখি। দেখো এখানে আমরা প্রথমে হচ্ছে একটু মোট ভারটা লিখব। মোট ভার তোমরা এইভাবেও লিখতে পারো। মোট ভার হচ্ছে কত? 5 প্লাস 2 গ্রাম প্লাস হচ্ছে তোমার হচ্ছে কি 20 মিলিগ্রাম, তাইলে হচ্ছে কত? এটা আসে 0. কত আসে? 002। ওকে, এত গ্রাম।
আচ্ছা এটা এরপর তোমার হচ্ছে আমরা যদি রাইডার ধ্রুবকের মানটা আমরা জানি, সেটা হচ্ছে একদম বলতে পারো 10 মিলিগ্রামের জন্য, যেটা 10 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবকের মান কত? রাইডার ধ্রুবক কত? 0.0004 গ্রাম। আচ্ছা এখন আমাদের কত নম্বর দাগ আছে? আমরা বলছি দাগ গুণন এই হচ্ছে কি রাইডার ধ্রুবক, তাহলে এখানে একটু খেয়াল করো, দাগ হচ্ছে 20 নম্বরে, কত নম্বর ঘরে দাগ আছে? 20 নম্বর ঘরে দাগ আছে। তারপরে রাইডার ধ্রুবকের মান হলো কত এখানে? 0.0004। হ্যাঁ, তাহলে আমাদের মানটা আসলে কত? 0.00, সরি এটা তো 2 হবে, আমি এটা কেন 4 দিচ্ছি, এটা 2 হবে। ওকে, 0004 আসবে, 2 দুগুণে 4। এখন আমরা কি করব? মোট ভাড়ার সাথে এটাকে যোগ করব। ওকে, খেয়াল করো তোমার একটু খেয়াল করো, আমরা যদি লিখি যে এখানে কত ঘর পর দশমিক আছে? 2 ঘর পর দশমিক আছে, ঠিক আছে না? আচ্ছা, তো 2 ঘর পর যদি দশমিক থাকে আমরা 5 লিখতে পারবো আগে, ঠিক আছে? 5 দশমিক 0.24। এখন এটা কিভাবে লিখলাম দেখো, এটাও কিন্তু আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো, তাই না? যোগ করে দেবো। তাহলে এটা যদি যোগ করে দিই আমরা হচ্ছে কত পেলাম? সরি 5 কীভাবে লিখতেছি, যত 7 হবে, 5 আর 2 তো 7, সরাসরি দেওয়াই আছে। 5 আর 2 আছে কত? 5 আর 2 কত আছে? তাহলে হবে 7 দশমিক কত হবে এখানে দেখো 2, ঠিক আছে না? 2, এটা কত ঘর পরে দশমিক? 2 ঘর পরে, মোট হচ্ছে 3 ঘর পর দশমিক, ঠিক আছে না? মোট কত ঘর পর দশমিক? 3 ঘর পর দশমিক। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা হচ্ছে এখানে আছে 4, এটা আছে 2 ঘর পর দশমিক, তাহলে হচ্ছে কত? 7.0 আর হচ্ছে 2, এই 2 এর 2, এখানে হচ্ছে কত? 4 হচ্ছে কত ঘর পর দশমিক? তাহলে 7.024, এটা হবে আমাদের উত্তর। এটা আছে আমাদের কত নম্বরে? কতে। তাহলে 20-এর উত্তর হলো কি? ক। আচ্ছা সরি 20-এর না তো 9-এর। যাই হোক এগুলো তেমন একটা আসে না। যাই হোক, যদি তোমাদের হচ্ছে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা এগুলো চলে আসে, তো তোমরা হচ্ছে চাইলে একটু মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে? দুইটা মান তোমরা মুখস্থ করে নিতে পারো, এগুলো আসলে করার মতো সময় তো তুমি পাবাই না, আর এগুলো তোমাকে মুখস্থ করতে হবে যদি তুমি তাড়াতাড়ি অ্যান্সার করতে চাও। স্প্রে চুলা কোন কাজে ব্যবহার করা হয়? খুবই সুন্দর একটা প্রশ্ন। স্প্রে চুলা মনে রাখবা তোমরা হচ্ছে ভর পরিমাপে ব্যবহার করা হয়, আয়তন পরিমাপে, ঘনত্ব পরিমাপে, তাপমাত্রা নির্ণয়, এগুলোর জন্য আবার কি ব্যবহার করা হয় সেটাও আমরা একটু পরে দেখব। তাহলে তুমি এইটুকুই মনে রাখো যে ভর পরিমাপে কি ব্যবহার করা হয়? স্প্রে চুলা ব্যবহার করা, মুখস্থ তোমার, ঠিক আছে? আচ্ছা এখন তোমাকে আমি কয়েকটা লেখা লিখে দিব, যাই হোক একটু পরে লিখতেছি আমি। আগে হচ্ছে তোমাকে ওই টপিকটা আসলে আমি লিখতেছি, এখন লিখলাম না। আমি হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন যে নিচের কোন ওজনটি 4 ডিজিট ব্যালেন্সে পরিমাপ করা যায়? খেয়াল করো কি বলছে, 4 ডিজিট ব্যালেন্স। দেখো আমাদের হচ্ছে ডিজিটাল হচ্ছে দুইটা মেশিন আছে বা যন্ত্রপাতি আছে, এটা একটা হচ্ছে 2 ডিজিটের আর একটা হচ্ছে 4 ডিজিটের। তো আমরা যদি হচ্ছে তোমাদেরকে একটু দেখাই যে 2 ডিজিট আর হচ্ছে কি 2 ডিজিট, তাহলে 2 ডিজিট আরেকটা হচ্ছে 4 ডিজিট, 4 ডিজিট। আচ্ছা 2 ডিজিট আর 4 ডিজিট হচ্ছে কি, 2 ডিজিট মানে হচ্ছে দশমিকের পর, কি বলছি, দশমিকের পর 2 ডিজিট মানে হচ্ছে দশমিকের পর 2 ঘর পর্যন্ত ব্যবহার করতে পারো। কত ঘর? 2 ঘর পর্যন্ত ব্যবহার। ওকে, একটা। নাম্বার 2 দেখো এখানে আর একটা ইয়ে হবে, 2 নম্বর হচ্ছে এটা দিয়ে হচ্ছে 0.01 গ্রাম পর্যন্ত পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়। ওকে,
ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি একটু খেয়াল করো, এটা হচ্ছে ম্যাক্রো এবং হচ্ছে সেমি মাইক্রো। কি বলছি ভাইয়া পুরা? ম্যাক্রো। কি বলছি? এটা হচ্ছে কি 3 নম্বরে, এটা হচ্ছে ম্যাক্রো, ম্যাক্রো ও সেমি মাইক্রো। ম্যাক্রো এবং হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ, সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহার করা হয়। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি জানলাম যে আচ্ছা, আমরা কি জানলাম? আমরা জানলাম যে হচ্ছে তোমার এই যে আচ্ছা, 2 ডিজিট মানে হচ্ছে কি দশমিকের পর 2 ঘর পর্যন্ত ব্যবহার করা যাবে এবং হচ্ছে 0.01 গ্রাম পর্যন্ত ব্যবহার করা যায়। আর এটা হচ্ছে তোমার ম্যাক্রো এবং হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহার করা হয়। আর 4 ডিজিট মানে কি একটু খেয়াল করো ভাইয়া পুরা? 4 ডিজিট মানে কি? 4 ডিজিট মানে হচ্ছে কি 4 ডিজিট না? 4 ডিজিট মানে হচ্ছে 1 নম্বরে তোমার সেম এটার মতোই, কিন্তু এটা হচ্ছে তোমার দশমিকের পর কত ঘর পর্যন্ত ব্যবহার করা যাবে? দশমিকের পর 4 ঘর। ওকে, দশমিকের পর 4 ঘর পর্যন্ত কি করা যায়? 4 ঘর পর্যন্ত ব্যবহার করা যায়। আচ্ছা, এরপরে তোমার 2 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে এটা দিয়ে তোমার কি করতে পারবা? এটা দিয়ে হচ্ছে তুমি 0.000 তুমি যেহেতু 4 ঘর, 0.001 গ্রাম পর্যন্ত মাপা যায়। ওকে, মাপা যায়। ওকে, এরপর 3 নম্বরে এটা হচ্ছে তোমার কি করা হয় জানো? এটা হচ্ছে যেমন ম্যাক্রো ও সেমি মাইক্রো, এটা হচ্ছে মাইক্রো। খেয়াল করে, এটা হচ্ছে কি মাইক্রো, নট ম্যাক্রো। মাইক্রো ও সেমি মাইক্রো। কি মাইক্রো ও সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি কি করা হয়? বিশ্লেষণে কি করা হয়? ব্যবহার করা হয়। বিশ্লেষণে ব্যবহার করা হয়। তাহলে আমরা একটু খেয়াল করলাম যে আমাদের যে বিষয়টা আছে এখানে, আমাদের কি বলছি যে 2 ডিজিট ব্যালেন্স এবং হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স, এই দুইটার ক্ষেত্রে আমরা কি করলাম? 2 ডিজিট যেটা, এটা হচ্ছে আমরা দশমিকের পর 2 ঘর পর্যন্ত ব্যবহার করতে পারবো এবং এটা দ্বারা 0.01 গ্রাম পর্যন্ত মাপা যায়। আর এটা হচ্ছে ম্যাক্রো ও সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা যায়। আর যেটা হচ্ছে 4 ডিজিট, এটা হচ্ছে তোমার যে দশমিকের পর 4 ঘর পর্যন্ত ব্যবহার করা যাবে। এটা হচ্ছে 0.3401 পর্যন্ত মাপা যায়। এটা হচ্ছে মাইক্রো এবং হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহার করা হয়। এই কথাটুকু একটু তোমরা মনে রাখবা। এখন দেখো 11 নম্বর প্রশ্নে বলছে নিচের কোন ওজনটি 4 ডিজিট ব্যালেন্স পর্যন্ত পরিমাপ করা যায়? দেখো, এখন এটা আছে কি দশমিকের 4 ডিজিট মানে কি হচ্ছে দশমিকের পর 4 ঘর থাকবে। এটা আমরা মনে রাখবো। এখানে দশমিকের পর ঘর আছে 3টা, তাহলে এটা হলো না। এখানে আছে দশমিকের পর 2টা, এটাও হলো না। এখানে আছে দশমিকের পর 4টা, তাহলে এটাই সঠিক উত্তর। আর এখানে দশমিকের পর আছে 2টা, তাহলে এটাও ভুল। তাহলে আমাদের 11 নম্বর উত্তর হলো কি? 11 নম্বর উত্তর আমরা পেয়ে গেছি এই গ, দশমিকের পর কত? 2 ঘর। আচ্ছা, তো এইভাবেই হচ্ছে তোমাদের একটু খেয়াল করে বিষয়গুলো একটু সলভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমরা হচ্ছে দেখো এখানে 12 নম্বরে বলছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? কি বলছে? নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড 2 ধরনের পদার্থ আছে। ঠিক আছে? 2 ধরনের পদার্থ আছে। একটা হচ্ছে কি ভাইয়া পুরা? একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন তোমাদের যদি আমি একটু খেয়াল করি লেখায় আর কি, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো এবং হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো, একটু খেয়াল করো এবং এদের মধ্যে ডিফারেন্সটা কি একটু খেয়াল করো। ঠিক আছে? আচ্ছা,
ধরো প্রথমে আমরা লিখলাম হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড আর হলো কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড আচ্ছা, তোমরা একটু খেয়াল করবা, আমার হাতের লেখাটা তোমরা একটু ইগনোর করবা। আমাদের হচ্ছে এখানে একটু সমস্যার জন্য হচ্ছে আমি লিখতে পারতেছি না। যাই হোক, আমি তোমাদেরকে একটু বলছি। দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এইটুকু মনে রাখো। যদি তুমি প্রথমে মনে রাখবা কি বলছি, যদি হচ্ছে সি থাকে কোনো পদার্থ যদি সি থাকে তাহলে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সি থাকলে সেটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর এখানে একটু ব্যতিক্রম হইতে পারে, সেটা হচ্ছে কি জানো, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে CH3COOH, মানে যেটা হচ্ছে আমাদের কি ভাইয়া পুরা, এটা হচ্ছে আমাদের সি আছে, এখানে কিন্তু সি আছে, এটা তো সি আছে, তবে এই সি থাকা সত্ত্বেও এরা হচ্ছে কি সেকেন্ডারি পদার্থ, এরা হচ্ছে কি সেকেন্ডারি। ঠিক আছে, তাহলে কি বলছিলাম যে তোমার যদি সি থাকে তাহলে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তবে ব্যতিক্রম হচ্ছে এরা সি থাকা সত্ত্বেও এরা হচ্ছে কি এরা হচ্ছে সেকেন্ডারি পদার্থ। ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে CH3COOH। আচ্ছা, এরপরে তোমার এদের আরেকটা বিষয় হচ্ছে কি জানো, এদের হচ্ছে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কীভাবে পাওয়া যাবে, বিশুদ্ধ অবস্থায়। ওকে, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। নাম্বার আরেকটা যদি একটু খেয়াল করো তোমরা, এটা হচ্ছে কি তোমার জানো, এটা হচ্ছে অক্সিজেন এর সহ বিক্রিয়া করে না, অক্সিজেন সহ বিক্রিয়া করে না। এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে তুমি এই কথাগুলো মনে রাখতে পারো। আর এইটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে তার উল্টো সাইড, মানে বাকি সব এই সি ছাড়া বাকি সব হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তবে সেকেন্ডারি সি সহ দুইটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আছে, সেটা আমরা অলরেডি লিখে দিছি। এবং এরা হচ্ছে কি জানো, এরা হচ্ছে অবিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, অবিশুদ্ধ অবস্থায়। ওকে, তাহলে তুমি এদেরকে অবিশুদ্ধ অবস্থায় পাবা। আর এটা হচ্ছে কি অক্সিজেন সহ বিক্রিয়া করে, অক্সিজেন সহ কি করে বিক্রিয়া করে। ওকে, অক্সিজেন সহ এরা কি করে, অক্সিজেন সহ এরা হচ্ছে বিক্রিয়া করে। তাহলে মোটামুটি আমরা এটুকু ক্লিয়ার। আচ্ছা, এরপরে তোমরা দেখো, এখন একটু প্রশ্নগুলো সলভ করতে আমরা চলে যাই। দেখো 12 নম্বর প্রশ্নে বলছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা বলছিলাম যে তোমার যেটাতে হচ্ছে কি থাকবে, আমরা বলছিলাম যে যেটাতে তোমার সি থাকবে বা কার্বন থাকবে সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কার্বন থাকলে সেটা কি হয়, সেটা হয় হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে দেখো এই সেন্টেন্সে এখানে কার্বন আছে কোনটাতে, এটাতে কার্বন আছে, কিন্তু আবার বলে দিয়েছিলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে CH3COOH এই দুইটা হচ্ছে ব্যতিক্রম, এদের সি থাকা সত্ত্বেও এরা কি, এরা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাতে সি নাই, তাহলে এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে, হবে না। এরপর দেখো KMnO4, এটা তো সি নাই, এটাও প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে না। আচ্ছা, এরপরে দেখো গহ নম্বরে বলছে Na2CO3, এটাতে সি আছে, ঠিক আছে, তাই এটা হচ্ছে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে উত্তর হলো কি গহম। 13 নম্বর বলছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ভিতরে সি থাকবে, এটাতে সি নাই, এটা তো সি নাই, হ্যাঁ Na2CO3 এটা তো সি নাই, কিন্তু এটাতে সি আছে, K2Cr2O7 এটাতে সি আছে, তাই এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কথা কি আশা করি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এরপরে তোমরা একটু খেয়াল করো, দেখো আমাদের যে 13 নম্বর শেষ হলো, 14 নম্বর বলছে নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ভাইয়া পুরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে কি থাকবে না, কার্বন বা সি থাকবে না, তাহলে এটা বাদ, এটা তো সি নাই। আচ্ছা, এরপর দেখো K2Cr2O7 এটা তো সি আছে, তাহলে এটাও প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা হবে না। H2C2O4 এটা তো সি আছে, তাহলে এটাও হবে না। KMnO4 এটাতে সি নাই, তাই এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আশা করি ক্লিয়ার। 15 নম্বর দেখো কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কিসের কথা বলছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা বলছিলাম যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে কার্বন থাকবে, এটা হবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড কার্বন থাকা সত্ত্বেও কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, তাহলে এটাও হলো না। এটাই কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, একটু আগে দেখছিলাম। আর এটাতে সি নাই, তাই এটাকে
সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? প্রাইমারি দ্রবণ তৈরিতে হচ্ছে কার্বন যুক্ত যেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ওইটাই ব্যবহৃত হবে। তাহলে এটাতে কার্বন নাই, তাই এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাই, তাই এটা প্রাইমারি দ্রবণ তৈরিতে ব্যবহারও হবে না। আর এটাতে হচ্ছে কার্বন আছে, তাই এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং হচ্ছে এটা প্রাইমারি দ্রবণ তৈরিতে ব্যবহৃত হবে। তাহলে উত্তর পেলাম কি খ, 16তে উত্তর হচ্ছে কি খ। এরপর দেখো H2SO4, এটাতে কার্বন নাই, এটাতে হচ্ছে কি তোমার কার্বন আছে, কিন্তু এটাতে কার্বন থাকা সত্ত্বেও এইটা এবং হচ্ছে কি তোমার এইটা এবং হচ্ছে তোমার যেটা বললাম সেটা হচ্ছে কি কি বলা হয় এটাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটা হচ্ছে সি থাকা সত্ত্বেও এরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, আশা করি ক্লিয়ার। এরপরে দেখো নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? আমরা বলছিলাম যে এটা একটু একটু দেখছিলাম, এটাতে সি আছে তাই এটাও হবে না, এটা তো সি আছে এটাও না, এটা তো সি আছে তাই এটাও না। তাহলে সি ছাড়া যেটা সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সি যুক্ত সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে CH3COO আর একটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, তাহলে মোটামুটি এই পর্যন্ত শেষ। খেয়াল করো, এরপর বলছে যে 18 নম্বরে 0.1 মোলার তোমার হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে তোমার প্রয়োজনীয় যন্ত্রপাতিটির ভিতরে কোনটি পড়ে না? দেখো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে এখানে কয়েকটা সংজ্ঞা লিখে দিব, তোমরা একটু খেয়াল করবে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো। আমাদের আয়তন বিশ্লেষণে কি বলছি? ওকে, আয়তন বিশ্লেষণে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি আছে, যার মধ্যে একটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। কি বলছি? মেজারিং সিলিন্ডার। ওকে, মেজারিং সিলিন্ডার। আচ্ছা, এই মেজারিং যে সিলিন্ডারটা আছে, এই মেজারিং সিলিন্ডারটা মনে রাখবা, এটা এক মুখ খোলা থাকবে, এক মুখ বন্ধ থাকবে, ঠিক আছে? এক মুখ খোলা, এক মুখ বন্ধ।